নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। ঠিক সোহাগবালার মতন ঠাকুমণির শরীরেও মেদ জমতে শুরু করেছে। এটা বুঝি এই ছোট জলচৌকিখানিরই গুণ। নিচের তলার এই দরদালানের জলচৌকিতে যে বসবে ভিত্তমহলের কর্তৃত্ব যেমন তার হাতে আসবে, তেমনি তার চেহারাতেও পুষ্টি লাগবে। কয়েক বছর আগেও ঠাকুমণির দেহ ছিল যেন পাথরে কোদা। সাধারণ রমণীদের তুলনায় একটু বেশি লম্বা বলে তার মেদবিহীন শরীরটি ছিল রীতিমতন আকর্ষণীয়। এখন তার চিবুকে দুটি ভাঁজ পড়েছে, হাত পা গোল গোল হয়ে এসেছে এবং আঙুলের ডগাগুলো যেন সব সময় টস টস করে। মাঝখানে 2 মাস ঠাকুমণি খুব অসুস্থ হয়ে পড়ায় এই জলচৌকোটি প্রায় বেদখল হবার উপক্রম হয়েছিল। মানদা দাসী এখানে বসেছিল জাকিয়ে। মানদা এবং অন্যান্যদের ধারণা হয়েছিল যে ঠাকুমণি আর বাঁচবে না। প্রায় সেরকম দশা হয়েছিল তার। হাত পা নাড়ার ক্ষমতাও চলে গিয়েছিল। একলা ঘরে পড়ে থেকে চিঁচি করত। তবু ভাগ্যক্রমে সে আবার সেরে উঠল। তারপর এই জলচৌকি থেকে মানদা দাসীকে সরানোর জন্য প্রায় ধস্তাধস্তি করতে হয়েছিল ঠাকুমণিকে। সেই অসুখের পর থেকে ঠাকুমণি এরকম স্ফীত হতে শুরু করেছে। শেষ পর্যন্ত সোহাগবালার মতনই পরিণতি তার হবে কিনা এই কথা ভেবে প্রায় ঠাকুমণির বক্ষ কাঁপে। তাছাড়া এই জলচৌকিটা সে এখনো আঁকড়ে ধরে বসে আছে বটে, কিন্তু সে টের পেয়ে গেছে যে কোনো মুহূর্তে তার পায়ের তলা থেকে মাটি ধসে যাবে। মানদা দাসী এবং অন্যান্য কয়েকজন সবসময় তার দিকে শকুন চক্ষে তাকায়। ঠাকুমণির আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। নকুর আর দুর্যোধন মাঠ কুটছে চাতালে বসে। ঠাকুমণি অলসভাবে চেয়ে আছে সেদিকে। বড়বাবুর কুটুম বাড়ির কয়েকজন আজ নেমন্তন্ন খাবেন, তাই আজ বেশি মাছ এসেছে। কুটতে কুটতে 2-1 টুকরো বাদিকে ছুঁড়ে ফেলল দুর্যোধন, আর নকুর তাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। এইভাবে প্রায় সেরখানেক মাছ সরিয়ে ফেলে ওরা বাইরে বিক্রি করে আসবে। ঠাকুমণি ইচ্ছে করে দেখছে না। ওরা কি ভাবছে? ওরা ঠাকুমণির চোখে ধুলো দিতে পারবে? ঠাকুমণি সবই জানে, তবু নিত্যি 30 দিন আর ওদের সঙ্গে খ্যাটখ্যাট করতে ঠাকুমণির ইচ্ছে করে না। মাছের দরের যা হিসেব দিল নকুর, তা শুনেও তাজ্জব হবার কথা। বলে কিনা রুই মাছের মন 12 টাকা। এ কি মগের মুলুক পেয়েছে? 9 টাকা 9.5 টাকা মন দরে পাকা রুই বাড়িতে এসে বয়ে দিয়ে যায়। ঠাকুমণি তবু ওদের কাছ থেকে চুরির টাকার বকরা চায়নি। টাকা পয়সার প্রতিও লোভ কমে গেছে ঠাকুমণির। কি হবে টাকা দিয়ে? এক সময় ভাবতো বটে, বন্ধু নাহি করিবই, কিন্তু বয়স অস্তাচলের দিকে ঢলে পড়ায় সে উপলব্ধি করেছে যে করি থাকলেও মেয়ে মানুষের জীবনের নিরাপত্তা নেই। বলতে গেলে ঠাকুমণি তো টাকার উপরেই শুয়ে আছে। তার শয্যার নিচে তোড়ায় তোড়ায় বাঁধা টাকা আর খুচরো পয়সা। 20 বছর ধরে সে যা উপার্জন করেছে তার থেকে পায় পয়সাও খরচ হয়নি, সবই জমা আছে। তবু ঠাকুমণির অন্তরে অশান্তির আগুন ধিকি ধিকি করে জ্বলে কেন? এই যে ইদানিং সে নকুর বা দুর্যোধনের কাছ থেকে চুরির বকরা নেয় না, সেজন্য বরং সে কিছু খাতির পায়। ঠাকুমণির পরিবর্তনে নকুর আর দুর্যোধন খুব আতান্তরে পড়ে গেছে। ব্যাপারটি আগা পাঁচতলা কিছুই তারা বুঝতে পারছে না। সেই সোহাগবালার আমল থেকে এই দরদালানের জলচৌকির অধিকারিণী প্রত্যেকটা চুরির আদলারও ভাগ না নিয়ে ছাড়েনি। ঠাকুমণি যে এখন আর ভাগ চায় না, তার মানে কি তার গভীর কোনো মতলব আছে? দিবাকরকে বলে ঠাকুমণি যে কোনো দাসী বা ভৃত্যের চাকরি যখন খুশি খেয়ে দিতে পারে। ঠাকুমণির ক্ষমতা সোহাগবালার চেয়েও বেশি, কারণ সে দুলালের মা। রাত্রির বেলা সব কাজ মিটে গেলে নকুর ঠাকুমণির ঘরের দোরের সামনে এসে জিজ্ঞেস করে, ও ঠাকু দিদি, ঘুমোলে নাকি? আসবো?
পিছনে গোলপাতার ঘর অনেক দিন হলো ছেড়ে এসেছে ঠাকুমণি। দিবাগরের অনুগ্রহে সে নিচের মহলেই একটা পাকা ঘর পেয়েছে। ঘর থেকে যখনই বেরোয় তখনই ঠাকুমণি সে ঘরে দরজায় তালা লাগায়। হুটহাট করে এ ঘরে কারোর প্রবেশ করার হুকুম নেই। নকুর বয়সে ঠাকুমণির চেয়ে যথেষ্ট বড় তো বটে, একসময় সে ছিল ঠাকুমণির উপপতি। তবু এখন সে ঠাকুমণিকে দিদি বলে সম্বোধন করে। প্রথম দিন যে আচমকা ঠাকুমণির ঘরে ঢুকে তার উপর বলাৎকার করতে এসেছিল, সেই নকুর এখন ঠাকুমণির ঘরে ঢোকার আগে বিনীত কণ্ঠে অনুমতি দেয়। ঠাকুমণি বলে, না, ঘুমায়নি, আয় ভিতরে আয়। এ ভৃত্যমহলে নকুরের মতন শয়তান আর দুটি নেই। চুরির নেশায় সে এমনই পাগল যে পিঁপড়ের পিঠ টেপে মধু বার করতেও সে ছাড়ে না। কয়েক বছর অন্তর অন্তর নকুরের বউ মরে, আবার সে গায়ে গিয়ে একটি করে বিয়ে করে আসে এবং অন্যান্য ভৃত্যদের মতোই দেশের বাড়িতে একটা বউ থাকলেও এখানে এসে একজন সঙ্গিনী রাখে। গ্রামের বাড়িতে যাবার জন্য তো বছরে ছুটি মেলে, তাও বেশি দিন থাকা চলে না। পয়সার টানে নিজেরাই তাড়াতাড়ি ফিরে আসে। নকুর আবার ঘন ঘন সঙ্গিনী বদলায়। যথেষ্ট বয়স হলেও তার শরীরটি এখনো অসুরের মতন এবং সারা দিন ধরে সে এত রকম কাজ করতে পারে যে তার স্বভাবের যতই দোষ থাকুক প্রত্যেকেরই কোনো না কোনো কাজে নকুরকে প্রয়োজন হয়। নকুরের সঙ্গে ঠাকুমণির শারীরিক সম্পর্ক নেই অনেক দিনই। নকুর এখন মঙ্গলা নামী এক দাসীকে নিয়ে খুব মেতে উঠেছে। তা থাক, সেজন্য ঠাকুমণির কোনো খেদ নেই। নকুর এখন তার সেবা দাস। ঘরে ঢুকে নকুর দেয়ালের এক কুলুঙ্গি থেকে একটা বটুয়া বার করে মেঝের উপর আসন পিড়ি হয়ে বসে। ঠাকুমণি বসে থাকে তক্তাপোষের ওপরে। বটুয়াটা খুলে কলকে বার করে গাঁজা সাজতে শুরু করে নকুর। সারাদিনের পর এই সময়টার জন্য উন্মুখ হয়ে থাকে ঠাকুমণি। এই নকুরই তাকে একসময় গাঁজার নেশা ধরিয়েছে। এখন কয়েক ছিলিম গাঁজা না টানলে ঠাকুমণির ঘুমই আসে না রাত্রে। ঠাকুমণি নিজে যে গাঁজা সাজতে জানে না তা নয়, তবু কেউ অন্য সেজে দিলে ভালো লাগে। কিছুদিন হলো নকুর আবার নিজের গায়ে পড়ে এসে এই ভান নিয়েছে। নকুর ছিলিম সেজে ফু দিতে দিতে ডান হাতের কনুই বাঁ হাত দিয়ে ছুঁয়ে সেটি এগিয়ে দেয় ঠাকুমণির দিকে। তার একদা শিষ্যা ঠাকুমণিকে সে প্রথম টানটি লাগাবার সম্মান দেয়। ঠাকুমণি দু হাতে কলকেটি ধরে প্রথমে কপালে ঠেকায়, তারপর শিবনেত্র হয়ে টানতে শুরু করে। পট পট করে বীজ ফাটার শব্দ হয়। অনেকখানি ধোঁয়া বুকে টেনে দম বন্ধ করে থেকে কলকেটা সে ফিরিয়ে দেয় নকুরকে। তারপর এইভাবে কলকেটি হাত বদলা বদলি হতে থাকে। ছিলিম শেষ হলে নকুর আবার সাজতে বসে। নকুরের চেয়ে ঠাকুমণি আগে বুধ হয়। চোখ বুজে থেকে সে একটু একটু মাথা দোলাতে থাকে। নকুরের এরপরও অন্যত্র বহু কাজ আছে। সে একটু পরে উঠে যাবে, তার আগে ঠাকুমণিকে খুশি করার জন্য বলল, ঠাকুর দিদি, তোমার হাঁটুতে আজ বেদনা আছে? তারপরে সে হাত বাড়িয়ে ঠাকুমণির পদসেবা শুরু করে। ঠাকুমণি চোখ মেলে ঘোর লাগা দৃষ্টিতে নকুরের দিকে চেয়ে থাকে, কোনো কথা বলে না। ঠিক সেই সময়টিতে কোনো রাজরাজেন্দ্রাণীর সঙ্গে ঠাকুমণির কিছু তফাৎ থাকে না। বস্তুত উপরতলা ও নিচতলার অনেক কিছুই একইভাবে চলে। অনেক কাহিনী কিস্সায় পড়া যায় যে কোনো স্বেচ্ছাচারিণী রানী প্রতি রাত্রে এক একজন প্রেমিক পুরুষকে অন্দরমহলে নিয়ে আসতেন। এই ভৃত্যতন্ত্রে ঠাকুমণি এখনো সম্রাজ্ঞী। সেও কি তা পারে না? এই তো নকুরের মতন একজন সাজোয়ান তার পা টিপছে। এই নকুর একসময় তাকে অসহায় অবলা পেয়ে মাটির পুতুলের মতন ভাঙচুর করতে চেয়েছিল। একটু পরেই এক পা তুলে নকুরের বুকে এক ঠক্কর মেরে ঠাকুমণি বলে, যা, এবার তুই যা। নিতান্ত বাধ্যের মতন নকুর উঠে পড়ে এবং যাবার সময় দরজাটি টেনে দিয়ে যায়। দিনের পর দিন ঠাকুমণি চুরির পয়সায় বকরা চায় না,
তার বদলে একটা করে পায়ের ঠোক্কর তো সে দিতেই পারে। নকুর চলে গেলে ঠাকুমণি ক্রন্দন শুরু করে। ক্রমশ তার কান্না বাড়তে থাকে। গাঁজার ধোয়ার মতন এই কান্নাও তার ঘুমের ঔষধ। চোখের জলে বালিশ ভিজিয়ে ঠাকুমণি ঘুমিয়ে থাকে। দিবাকর এখনো সম্পূর্ণ পরিত্যাগ করেনি ঠাকুমণিকে। শরীরে আর জোর নেই দিবাকরের, তবু এখনো সে নিচের মহলের প্রভু। বাড়ির কর্তাদের কোনো নজর নেই বলে দিবাকরের ক্ষমতা এখন অনেক বেশি। একার বেশি দিন সামাল দিতে পারবে না বলে সে এখন গ্রামে থেকে তার ভ্রাতৃস্পুত্রকে আনিয়েছিল। ছেলেটির নাম পঞ্চানন। অপুত্রক দিবাকরের এই পঞ্চাননই উত্তরাধিকারী। ছেলেটি মাথায় টেরি কাটে, সন্ধে হলেই উর্নি গায়ে দিয়ে বেরিয়ে পড়ে। গ্রামে দিবাকরের যথেষ্ট বিষয় সম্পত্তি, সেই জন্য ছেলেটির স্বভাব হয়েছে বাবু ধরনের। একদিন নবীন কুমার বাড়ি থেকে নির্গত হচ্ছে, সেই সময় পঞ্চানন তার সামনে পড়ে গিয়েও কোমর বাঁকিয়ে নিচু হয়ে হাত জোড় করে থাকেনি। ছোটবাবু অবশ্যই লক্ষ্য করেনি, কিন্তু দূর থেকে দিবাকর দেখতে পেয়ে পঞ্চাননকে কান ধরে হিড়ির করে ভেতরে টেনে এনে খরম পেটা করে কপাল ফাটিয়ে দিল। যে কোনো উপায়ে হোক দিবাকর তার এই ভ্রাতৃস্পুত্রটিকে মানুষ করবেই। দিবাকর ঠাকুমণিকে হাতে রাখতে চায় বিশেষ উদ্দেশ্যে। এক একদিন সন্ধেবেলা দিবাকর ডেকে পাঠায় ঠাকুমণিকে। ওরা স্বামী স্ত্রী নয়, তবু যেন ওদের অনেক কালের দাম্পত্য সম্পর্ক। এমনভাবে কথা হয় সুখ দুঃখের। বাইরের জগতের একটু একটু সংবাদ দিবাকরের কাছ থেকে শুনতে পায় ঠাকুমণি। গত 20 বৎসরের মধ্যে 3-4 বার মাত্র ঠাকুমণি এ বাড়ির বাইরে গেছে। দিবাকরের কাছ থেকেই ঠাকুমণি এই অত্যাশ্চর্য খবরটি শুনেছে, বড়বাবুর নতুন বৌমণি গান গায়। শুনে ঠাকুমণি চক্ষু কপালে তুলেছিল। বলে, এ কে বিধবা, তার উপর গান করে? এ কেমন বংশের মেয়ে? ঠাকুমণি অবিশ্বাস দেখে দিবাকর বলেছিল, হ্যাঁ রে থাকো, আমি নিজের কানে শুনেছি। আদালতে বেলিফ এসছিল, আমি সে কাগজ নিয়ে ওপরে গেছি বড়বাবুকে সই করাতে। হঠাৎ শুনি কর্তামার ঘরে কে গুনগুনোচ্ছে। কি অনাথ সৃষ্টি ভেবে দেখ, কর্তামা আমাদের সতী সাবিত্রীর, তেনার ঘরে ওই অজাত কুজাতের মেয়েকে ঢোকালেন বড়বাবু। গঙ্গানারায়ণ বিধবা বিবাহ করার এ বাড়ির 2 জন রসুই ঠাকুর চাকরি ছেড়ে চলে গেছে পাপের ভয়ে। বধূবরণের সময় কুসুম কুমারীকে দেখেছে ঠাকুমণি। নতুন বধূর রূপ দেখবে কি, বিধবার কপালে সিঁদুর, এটা ভেবে সেদিকে তাকাতেই তার ভয় করছিল। সবাই যখন উলুধ্বনি দিচ্ছিল, ঠাকুমণির জিভা নড়েনি। এবার কোন দিন দেখবি হিজড়ে মাগিদের মতন বাবুদের বউ ধেই ধেই করে নৃত্য করছে। অমন কথা বলনি গো, অমন কথা বলনি, বাবুদের অমঙ্গল হলে যে আমাদেরও অমঙ্গল। তোকে আমি বলে রাখছি, থাকো মিলিয়ে নিস। এ বাড়ি থেকে মা লক্ষ্মী বিদেয় নিয়েছেন। এত বড় বংশ, এবার ছাগলে মুড়বে। ছোটবাবু যেমন 2 হাতে টাকা খরচা করছেন, তাতে কোন দিন না কোন দিন দেউলি হতে হয়। আমার চেয়ে তো কেউ বেশি জানে না, মাথার উপর দেখার কেউ নেই। ও বাড়ির বড়বাবু আর আসে না, তেনার ভীমরতি হয়েছেন, তিনি আর কি করবেন? কথায় কথায় দিবাকর আসল কথাটা পারে। পঞ্চাননকে ঠাকুমণি নিজের ছেলের মতন দেখে, তাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নেয়। দিবাকর চোখ বুঝলে তো পঞ্চাননকে গোমস্তাগিরি করতে হবে। সুতরাং ঠাকুমণির সঙ্গে পঞ্চাননের মিল না হলে নিচের মহলে রাজ্যপাট ঠিকঠাক চলবে না। ঠাকুমণি পোড় খেয়ে অনেক কিছু শিখেছে। সে দিবাকরের আসল মতলবটি ঠিকই বোঝে। দিবাকর চিরকালই স্ত্রীলোকদের সঙ্গে রুক্ষ ব্যবহার করে। শয্যা সঙ্গিনীদের সঙ্গেও সে একটিও নরম কথা বলে না। অথচ ইদানিং ঠাকুমণির সঙ্গে তার ব্যবহার একেবারে মধুমাখা। এমনকি নিজের পানের ডিবে ঠাকুমণির দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে থাকো, 1 খিলি পান খা। দিবাকর ঠাকুমণিকে তার ছেলের বিপক্ষে দাঁড় করাতে চায়।
দিবাকর জেনে গেছে যে দুলাল তার মাকে একটুও ভক্তি শ্রদ্ধা করে না। ছোটবাবুর পেয়ারের লোক দুলাল এখন আর সময় সময় দিবাকরের ওপরও চোখ রাঙায়। সেই জন্য দুলালের বিরুদ্ধে একটা জোট বাঁধা দরকার, তাতে ঠাকুমণিকেও দলে টানতে হবে। ঠাকুমণির যে এত বড় অসুখ গেল, দুলাল একদিনের জন্য তার মায়ের চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি। সুতরাং অমন ছেলেকে আর ঠাকুমণির দরকার কি? ঠাকুমণি সত্যিকারে দুঃখের জায়গায় ঘা দেয় দিবাকর। সে ভেতরে ভেতরে পুড়তে থেকেও বলে, হ্যাঁ, পাঁচু তো আমার ছেলের মতোই, একটু ভব্যি সব্যির জ্ঞান কম, তবে বয়সকালে শুধরে যাবে। আমি বলি কি, পাঁচুর বিয়ে দাও, তার বউ এসে এখানে থাকুক। একটা নয়, ইতিমধ্যে দুবার বিবাহ হয়ে গেছে পঞ্চাননের, কোনো স্ত্রী বাঁচেনি। আবার বিয়ে তো দিতে হবে, তার আগে ছেলেটা খেটে খেতে শিখুক। পাঁচুর বউ এলে তখন তাকে আমি জল চৌকি ছেড়ে দেব, ওই মান্দা হারামজাদিকে কোনো দিন দেব না। দিবাকর এমন মুখ করে থাকে যেন সে মান্দাকে চেনেই না। অথচ ঠাকুমণির অসুখের সময় মানুদা যে জলচৌকিতে গ্যাট হয়ে বসেছিল, সে কি দিবাকরের অনুমতি ছাড়াই? দিবাকরের শয্যায় হয়তো এখনো মানুদার শরীরের গন্ধ লেগে আছে। ঠাকুমণি সব জানে। দিবাকর যতই চতুর হোক, সে এটুকু বোঝে না যে মা কখনো তার সন্তানের বিরুদ্ধে যায় না। ঠাকুমণির খুব বাসনা ছিল যে দুলালের পত্নী সুবালাকে কমে কমে সব হিসেবপত্র বুঝিয়ে দিয়ে একদিন তাকেই নিজের জায়গায় বসাবে, কিন্তু তা হলো না। সুবালা নিজে যেমন দেমাকি, দুলালও হয়েছে সেরকম। দুলাল তার মাকে ধমকে বলেছিল, তার বউ ভদ্রলোকের বাড়ির মেয়ে, সে কখনো দাসীবাদিগিরি করতে যাবে না। ছুতোর মিস্ত্রির মেয়ে হলে ভদ্রলোক, আর দুলালের নিজের মা দাসী। দুলাল এখন প্রাণপণে ভদ্রলোক হবার চেষ্টা করছে। বাগানের মধ্যে একখানি একটেরে ঘরে সে তার স্ত্রী পুত্রকে নিয়ে থাকে। সে বা সুবলা ভুলেও কখনো দাসদাসী মহলে পা দেয় না, তাদের জন্য খাবার পাঠাতে হয়। দুলাল ঘরের মধ্যেও জামা পরে থাকে, জুতো পায়ে দেয় এবং হুকোয় তামাক খায়। নিজে সে বই পড়ে এবং বউ ও ছেলেকে পড়তে শেখায়। এমনকি দুলাল নিজের জন্য একটি চাকর পর্যন্ত রাখেনি। ঠাকুমণি দেখা করতে গেলে দুলাল বা সুবলা বাইরে দাঁড়িয়ে কথা বলে, একবারও ভেতরে গিয়ে বসতে বলে না। নাতিকে নিয়ে সোহাগ করা আর ঠাকুমণির এ জন্মে হলো না। নাতি তাকে চিনলই না ভালো করে। কেন যে মায়ের উপর দুলালের এত রাগ, তা ঠাকুমণি বুঝেও বুঝতে চায় না। সেটাও বুঝলে তার জীবনে আর বাকিটা রইল কি? একদিন দুলাল তো অতি নির্দয়ভাবে বুঝিয়ে দিল, ঠাকুমণির একটাই শুধু স্বপ্ন আছে, কোনো জমি কিনে ঘর তুলবে, পুকুর কাটবে, ধান চাষ করবে, দাসীবৃত্তি ছেড়ে সে আবার চাষির বাড়ির গৃহিণী হবে। সেরকম পয়সা তো তার রয়েছে, কিন্তু একা তো যাওয়া যায় না। ছেলে বউকে সঙ্গে না নিয়ে যেতে পারলে সুখ কোথায়? কিন্তু দুলাল এ প্রস্তাব কিছুতেই কানে তোলে না। তবু সে যতই বকুনি ঝকুনি দিক, ঠাকুমণি প্রায়ই এই কথাটা বলে। এক রাত্রে ঠাকুমণির মাথায় এই স্বপ্নটা আবার বেশি জাগিয়ে উঠল। গাজায় একটু দম দিলে তার না কেনা জমি, না কাটা পুকুর, না তৈরি বাড়ির চমৎকার ছবি ফুটে ওঠে মানুষ নেত্রে। সেই জন্যই সে কাঁদে। সে রাত্রে ঠাকুমণি আর থাকতে পারল না ঘরে। নকুর ছুটি নিয়ে দেশে গেছে। দিবাকরের ঘরের দ্বার বন্ধ, শুনশান করছে নিচের মহল। একা একা গাজা টেনে ঠাকুমণির বেশি ঘোর লেগে গেল। সে বাইরে এসে বাগানের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে ধাক্কা মারতে লাগলো দুলালের দরজায়। ঘুম ভেঙে উঠে দুলাল দরজা খুলতেই ঠাকুমণি তার হাত ধরে নেশা জড়িত কণ্ঠে আন্তরিকতম কাকুতি করে বলল, অদুলে চ না, আমরা গায়ে যাই,
সেখানে মায়ে পুঁতে সুখে থাকবো। তোর বউকে আমি মাথায় করে রাখবো। ও দুলে চ না যায়, এক্ষুনি চলে যায়। দাঁতে দাঁত চেপে হিংস্র কণ্ঠে দুলাল বলল, বেবুসে মাগি, এত রাত্রে এছিস ঢলানি করতে? এতটুকু হায়া নেই গো? তোর মুখ দেখলে পার হয়, তোর মুখ দেখলে পাপ হয়, ফের যদি কোনো দিন। বলতে বলতে মাতৃপক্ষে সজোরে পদাঘাত করল দুলাল চন্দ্র। বিস্ফারিত নেত্রে ঠাকুমনি ধরাশায়ী হতে সশব্দে দৌড় বন্ধ করে দিল তার পুত্র। পরদিন ভোর থেকে ঠাকুমনিকে আর দেখতে পাওয়া গেল না। তারা খাওয়া বন্য পশুর মতন ছুটতে ছুটতে ঠাকুমনি একসময় গঙ্গা পেয়ে গেল। তার ছেলে বলেছে তার মুখ দেখতে চায় না, তবে এই মুখ আর সে কাকে দেখাবে? ভোরের প্রথম খেয়ায় গঙ্গা পার হয়ে ওপারে মানুষদের জনে জনে জিজ্ঞেস করতে লাগলো, ওগো, ভিনকুড়ি গা কোথায় বলতে পারো? আমি সেখানে যাব। ওগো, তোমরা আমায় পথ বলে যাও। দু চারজন তাকে সাহায্য করার চেষ্টায় জানতে চায় কোন জেলা, কোন পরগনা, কোন মৌজা, কিন্তু ঠাকুমনি সেসব কিছুই জানে না। ধানকুড়ি আর ভিনকুড়ি পাশাপাশি, এই দুটি গ্রামের নাম ছাড়া আর তার কিছুই মনে নেই। কিন্তু শুধু গ্রামের নাম শুনে পথ বা দিকের সন্ধান দিতে পারে না কেউই। তবু ঠাকুমনি অন্ধের মতন ছুটতে থাকে। সে তার স্বামী শ্বশুরের ভিটেই ফিরে যেতে চায়। সেখানে পৌঁছতে পারুক বা না পারুক, সে আর পিছন পানে চাইবে না। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।